যদি প্রশ্ন করি যে পাণ্ডুলিপি পরিবেশন একটু পরে আসবো, প্রথমে পাণ্ডুলিপিটা, পাণ্ডুলিপি নির্বাচনের প্রক্রিয়াটা আপনার কেমন ছিল? প্রথমে কি স্ক্রিপ্টটাকে আপনি বেছে নিয়ে স্পেসটাকে নির্মাণ করেছেন, নাকি আগে স্পেসটাকে দেখে তারপরে আমরা আগে স্পেস দেখি, দেখার পরে সেই এলাকায় যাই, যে এলাকার মানুষ লোকজনের সাথে কথা বলি, যারা শহীদ হয়েছেন তাদের পরিবার বর্গের সাথেও কথা বলি, এবং ওই এলাকার লোকজনের সাথে কথা বলে আমরা স্ক্রিপ্ট নির্ধারণ করি। আচ্ছা, এই স্ক্রিপ্টটা নির্মাণ প্রক্রিয়াটা কেমন ছিল? নির্মাণ প্রক্রিয়াটা ছিল যে ধাপে ধাপে আমরা ফিল্ড ভিজিট করি এবং এসে তারপরে লিখি, এবং কিছু অংশ লিখি, আবার মহড়া করা হয়, আবার ফিল্ড ভিজিট করি, আবার মহড়া করা হয়। এভাবে ধাপে ধাপে আমাদের স্ক্রিপ্ট লিখিত হয়। আচ্ছা, মুক্তিযোদ্ধারা ওখানে যে তৎকালীন সময় যারা যুদ্ধ বা প্রত্যক্ষদর্শী, তারা কি বেঁচে ছিল? স্ক্রিপ্ট লেখার সময় কি তাদের জি জি, আমরা আমাদের নাটকটি যে লেখা হয়েছে একেবারে ওই ধারা, মানে ওই ধারাই লেখা হয়েছে। যেমন যেখানে যারা মুক্তিযোদ্ধা এবং ওই সময় ঘটনা ঘটে যাওয়া যারা সাক্ষী, তাদের বর্ণনা বা তাদের কথাবার্তা দিয়েই, তাদের সাক্ষাৎকার নিয়ে সেগুলোকে আমরা কাহিনী হিসেবে, এবং সেগুলো ক্যারেক্টার হিসেবেও এসেছে। এবং তারা, মজার বিষয় হলো তারা দর্শক সারিতে উপস্থিত ছিল। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে এটা আপনি কোন ফর্মে লিখেছেন? যে যদি বলি আমাদের লোক যে ধারার আদি যে ধারা ছিল সেই ধারাতে লিখেছেন, নাকি সেলিম আলদিন স্যারের বর্ণনাত্মক রীতি, বা কোন স্টাইলে? এটি বর্ণনাত্মক রীতি, কিন্তু গতানুগতিক ধারায় যেরকম সেলিম আলদিন স্যারদের যে বর্ণনাত্মক রীতি, সেটা থেকে একটু বের হয়ে আসা হয়েছে। যেমন আমাদের অ্যাক্টিং ডিজাইনও চেঞ্জ করা হয়েছে। যেমন কখনো কখনো ন্যারেশন টু অ্যাক্টিং, বা ন্যারেশন টু ন্যারেটর টু ন্যারেশন, এরকম বিভিন্ন রকমের ন্যারেশন নিয়ে বিভিন্ন গবেষণা বা একটু ভাঙা হয়েছে, যে ভিন্ন ভিন্ন টাইপের ন্যারেশন এসেছে, এবং এর বাইরেও ফোক ফর্ম, বিভিন্ন ফর্মের সংমিশ্রণই হয়েছে আর কি। আপনার এই প্রত্নপুরাণ, হননকালের প্রত্নপুরাণ, এইটার মূল প্রতিবাদ বিষয়টা কি ছিল? আপনি যদি সংক্ষেপে একটু বলেন। মূল প্রতিপাদ্য ছিল যে বাগবাটি গ্রামে ভোর থেকে সিরাজগঞ্জ থেকে রাজাকার বাহিনী এবং পাকিস্তানি আর্মি বাহিনীরা যায়, এবং গিয়ে সেখানে বিভিন্ন হাট, বাজার এবং হিন্দু বাড়িঘরগুলো তারা জ্বালিয়ে পুড়িয়ে দেয়, এবং নারী ধর্ষণ করে, এবং বিভিন্ন জনকে, মুক্তিযোদ্ধা পরিবার যেগুলো ছিল তাদের পরিবারকে বিশেষ করে টার্গেট করে তারা হত্যা করতে থাকে। এবং ওই দিন 1টা পর্যন্ত তারা হত্যার যজ্ঞ চালায়, তারপরে আবার তারা ব্যাক করে সিরাজগঞ্জ চলে আসে। এই হননকালের প্রত্নপুরাণ নামকরণ সার্থকতা, আপনার যে স্ক্রিপ্টের সঙ্গে এই নামকরণ সার্থকতা কোথায়? কেন নামটা দিলেন? হননকালের প্রত্নপুরাণ নামটা এই কারণে দেওয়া হয়েছে যে স্বাধীনতার এখন 50 বছর পার হয়ে গেছে, কিন্তু এই মুক্তিযুদ্ধের চলাকালীন সময়ে যে গণহত্যা হয়েছে তাদের বিষয়ে খুব একটি আলোচনা আসেনি, তাদের নিয়ে খুব একটা কাজও হয়নি, এবং যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারবর্গের কেউ খুব একটা যে সম্মান জানিয়ে রাষ্ট্র বা সমাজ বা কমিউনিটি সে ধরনের কোনো কাজ করেনি। তো আমরা চিন্তা করলাম যে যেহেতু আমরা যে জিনিসটাকে মাটি চাপা দেওয়া হয়েছিল স্বাধীনতার 50 বছর ধরে, সেই জিনিসটা যেহেতু আমরা উন্মোচন করছি, সেই কারণে আমরা নামটা রেখেছি যে হননকালের প্রত্নপুরাণ। আচ্ছা, একটা টক্সিক এই প্রশ্ন, ক্লাসিক্যাল থেকে বাংলাদেশ শিল্পকলা এবং জেলা শিল্পকলা, এই দুইটার শিল্পকলার মধ্যে কাজ করতে গিয়ে আপনাদের মধ্যে কোনো ধরনের ভেতর থেকে সাইকোলজি কনফ্লিক্ট কাজ করে কিনা? বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং জেলা শিল্পকলা একাডেমি দুটো তো অভিন্ন।
অভিন্ন। সুতরাং কোনো সাইকোলজিক্যাল বা অন্যান্য কম্পিটিশন বা এই ধরনের কোনো কিছু প্রশ্নই আসে না, কারণ সবই একই রকম, একই বিষয়। না, আপনাদের কাজ করতে গিয়ে মনে হয় যে আপনার জেলা শিল্পকলার কাজ এমনও হয় যে গ্রামীণ যে ঐতিহ্যগুলো আছে সেগুলো ধরে রাখার শিল্পকলার কাজ। তো সেই জায়গা থেকে কোনো ধরনের মানে ক্ল্যাশ আছে কিনা যে দেখুন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি কাজ করে সারা বাংলাদেশ নিয়ে। হ্যাঁ, তো বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রধান কার্যালয় ঢাকা। হ্যাঁ, তো এবং 64 জেলায় 64টি কার্যালয় রয়েছে এবং উপজেলাও এখন সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা ঢাকার কার্যক্রমগুলো যেমন ঢাকায় হয়, তেমনি তা বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্দেশনায় কিন্তু সারা দেশব্যাপী কাজ চলে। তবে একজন সংস্কৃতির মানুষ হিসেবে যেটি দেখি, আমরা যত প্রত্যন্ত বা নাগরিক মানুষকে পাশ কাটিয়ে একদম সাধারণের কাছে যাই, তত শিল্পটা যেন শিল্প হয়ে ওঠে। কারণ সাধারণের অংশীদারিত্ব যখন বাড়ে, ঢাকায় কোনো নাটক হলে দেখা যায় যে সে 100-150 দর্শক হয় পুরো 1.5 কোটি 2 কোটি মানুষের মধ্যে। কিন্তু একটা গ্রাম অঞ্চলে যদি একটা ইউনিয়নে বা একটা ওয়ার্ডে যদি একটা নাটক হয়, সেখানে 5,000 10,000 দর্শক হয়। কারণ সেখানে সকল মানুষ ওই নাটকগুলোর সাথে ইনভলভ হয়ে যায়। তারা মহড়া দেখতে আসা, ওখানে একটু ভিজিট করতে গেলে দেখা যায় যে তারা আমাদেরকে ঘুরে দাঁড়াচ্ছে, আমাদের সহযোগিতা করছে, কবে শো হবে, তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, যেটি ঢাকার নাগরিক এই মানে তথাকথিত যে ব্যস্ততম জীবন, সেখানে তাদের কর্পোরেট জীবনটাই শুধু ঢাকার মানুষের মধ্যে বেশি কাজ করে। যেটা প্রাণের ভেতর থেকে যে উৎসারিত হওয়া, সেটি আসলে গ্রামের মানুষ বেশি করে। সে কারণে যে একটা শিল্প নির্মাণ নগর কেন্দ্রিকের চেয়ে যদি গ্রাম পর্যায়ে বা যত প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাবে, শিল্পের উৎকর্ষ সাধনটা যেন তত বেশি সফল হয় আমাদের। সেই জায়গা থেকে কি আপনি আপনার মতো করে স্বাধীনভাবে কাজ করতে পারেন? হ্যাঁ, আমাদের মানে কিছু স্বাধীন কিছু অনুষ্ঠানের ধরনটা যে চেঞ্জ থাকে। কিছু যেমন আপনি হরণকাল পরিবেশ থিয়েটার করলাম, এটি তো বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নির্দেশিত, যে এটি অবশ্যই সেই স্পটগুলোতেই হবে যেখানে গণহত্যা সংঘটিত হয়েছে, সেখানেই হবে। এটারও একটা অভিজ্ঞতা বিভিন্ন জেলার সাথে আমরা শেয়ার করি। যেমন কিছু কিছু জেলা সেই স্পটগুলো বেছে নিয়েছে শহরে, অর্থাৎ জেলা শহরের প্রাণ কেন্দ্রে বেছে নিয়েছে, অথবা শহর থেকে একেবারেই কাছে। আবার যারা একটু শহর থেকে দূরের ঘটনাগুলোকে বেছে নিয়েছে, দেখা যায় তাদের নাটকটি বেশি সফল হয়েছে। আচ্ছা, ওখানে যদি 10,000 দর্শক হয়, তাহলে শহরের একটা পাশে সেটা 1,500 এরকম দর্শক হয়। তো এটি তো নির্ভর করে ওই জেলার যারা কর্মকর্তা বা যারা এই শিল্প নির্মাণের সাথে সংশ্লিষ্ট থাকে, তাদের উপর নির্ভর করে। সুতরাং এটা নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বা জেলা শিল্পকলা একাডেমির যে ক্লাশ বা দ্বন্দ্ব বা মানে আরাম না পাওয়ার কোনো বিষয় নেই। আচ্ছা, আমার মনে হয় না। আর একটা বিষয় একবার পরিবেশনাতে আসে যে আপনি যে নাটকটা শুরু করলেন, স্ক্রিপ্টটা পরিপূর্ণ হলো, আপনি স্পেস পেলেন, তারপরে পাণ্ডুলিপি পাওয়ার পরে আপনি পারফরমেন্স সংগ্রহ থেকে একদম অন দ্য স্টেজ পরিবেশনা পর্যন্ত একটু বলেন। আমি প্রথম বলি যে আপনি পারফরমেন্স কীভাবে সংগ্রহ করলেন? প্রথমে আমরা গণবিজ্ঞপ্তি দিই, অর্থাৎ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং একেবারে পাবলিক সার্কুলার দিই। সেই সার্কুলার একটা টাইম দেওয়া হয় যে তারিখের মধ্যে আপনারা আবেদন করবেন। সেই অনুযায়ী আবেদন হয়, তাদেরই একটু বেসিক ওয়ার্কশপ করানো হয়। ওয়ার্কশপ করানোর পরে এই টিমটাকে নিয়েই কিন্তু আমরা মার্চ করি। আচ্ছা, অর্থাৎ আমরা এই টিমটা নিয়েই আমরা সেই গণহত্যার যে স্থান, সেই জায়গায় ভিজিট করি এবং ওখানেও আমরা বিভিন্ন নাটক বিশ্লেষণ করি, ক্যারেক্টার নির্মাণ, চরিত্র বিশ্লেষণ করি, তাদের বিভিন্ন ক্যারেক্টারের আবেগ নিয়ে কাজ করি। এরকম বলা যায় যে আমরা প্রায় 2 মাস
অ্যাক্টররা কাজ করেছি। প্রতিটি পর্যায়ে তাদের সাথে শেয়ারিং করে আমরা কাজ ওয়ার্কশপ করেছি। সেমিনার ওয়ার্কশপ বেসড হয়েছে, টোটালি ওয়ার্কশপ বেসড হয়েছে। তারপরে গানগুলো লিখিত হয়েছে, যে গানগুলো সুর আমরা নিজেরা করেছি। আমাদের এখানে রেকর্ডিংও আমাদের লোকাল যে একটা স্টুডিও আছে সেখানে রেকর্ডিং করেছি, এবং রেকর্ডিংয়ের সময় আমাদের সকল পারফর্মার সেখানে ইনভলভ ছিল, যার কারণে আমাদের পারফর্মারদের মধ্যে যে নাটকের যে মূল এক্সাইটমেন্ট, মূল আবহটি, সেটি ডিরেক্টর এবং পারফর্মারদের মধ্যে উৎসারিত হয়েছিল, ছড়িয়ে গিয়েছিল, ব্যাপৃত হয়েছিল, এবং তারা ওই নাটকের সাথে ইনভলভ হয়ে গিয়েছিল। এবং পরবর্তীতে আমরা যখন নাটক নির্মাণের কাজ শেষ করি, সেট, প্রপস, লাইট, কস্টিউম, আমরা মূল স্পেসে গিয়েও 4 দিন রিহার্সাল করি। আচ্ছা, এবং তখন বৃষ্টির সময় ছিল, আমাদের মনে আছে যে আমরা বৃষ্টির সময় ট্রাক দিয়ে মাটি ফেলে মাঠের মধ্যে তারপর আমরা কাজ করেছি। তো সব মিলিয়ে পরিবেশ থিয়েটারের যে আমি যেটা মনে করি মূল বিষয়, যে ঘটনাটি ঘটছে, যে সময়ে ঘটছে, সেই বিষয়টিকে নিয়ে আসা, এবং আমরা যা উপস্থাপন করতে চাই তা যেন দর্শকও যেন ইনভলভমেন্ট হয়ে পড়েন। এবং আমাদের নাটকটি তাই হয়েছিল। আমরা 1 ঘন্টা 36 মিনিটের নাটক করেছি। টোটাল সময়ে দর্শকদের মধ্যে একটা মনে হচ্ছিল দর্শক নিজে এই থিয়েটারের সাথে ইনভলভ হয়েছে। তো এটাই আমাদের সার্থকতা, যে একদম পিনপতন নীরবতা। আমাদের যখন অত্যাচারের দৃশ্যগুলো হয় দর্শকের তখন ইমোশন চেঞ্জ হয়। আমাদের যখন বিপ্লবী বিষয় আছে তখন দর্শকের ভেতরে বিপ্লব ক্রিয়েট হয়। এবং বোঝা যাচ্ছিল প্রতিটা দৃশ্যের পর দৃশ্য যখন মঞ্চস্থ হচ্ছিল তখন দর্শকের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল। আমাদের যে মূল লক্ষ্য ছিল যে আমাদের থিয়েটারটিকে আমাদের মধ্যে যেমনটি প্রভাবিত করা, তেমনি যারা অডিয়েন্স থাকবে তারাও যারা সেখানে ইনভলভ হয়ে যায়, সেই বিষয়টি আমাদের সার্থকতা এসেছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে পারফর্মার যেহেতু এনভায়রনমেন্টাল থিয়েটারটা একটা নতুন টার্মস, তবে বাংলাদেশে অনেকদিন ধরে চর্চা চলছে, কিন্তু সে জায়গা থেকে আপনি স্পেসটাকে ওদের মুভমেন্টের জায়গা থেকে প্রথমে কীভাবে করেছিলেন, যে একটা অ্যাডাপ্টেশন বিষয় আছে, পারফর্মার কীভাবে আমরা বেসিক ওয়ার্কশপ করার পরে নাটক পাঠ করি, এবং নাটক পাঠের পরে আমরা তাদেরকে মূল স্পেসে নিয়ে যাই। মূল স্পেসে নিয়ে গিয়ে আমরা তাদের স্কেচ করে বুঝিয়ে দিই যে আমাদের সেটটা কেমন হবে। আর আমাদের সুবিধা ছিল ওই যে স্পেসটাই চমৎকার ছিল, সেখানে মানে সেখানকার যে এনভায়রনমেন্টটা সেটাকে আমরা ইউজ করতে পেরেছি। তো ওদেরকে আমরা প্রত্যেকটা দৃশ্য টু দৃশ্য কোথায় হবে, কিভাবে যাবে, কোন দিক দিয়ে প্রবেশ করবে, কোন দিক দিয়ে তারা বের হয়ে যাবে, এগুলো আমরা স্পেসে নিয়ে প্রথমে তাদেরকে স্কেচ করে করে বুঝিয়ে দিই। এবং তারপরে আমরা আবার শহরে আসি। শহরে এসে আমরা আমাদের যে মূল শিল্পকলা একাডেমির যে স্পেস, সেখানে আমরা সেই অনুযায়ী তাদেরকে মহড়া করাই। আচ্ছা, যার কারণে নাটকটি করতে আমাদের সুবিধা হয়েছে। আচ্ছা, মানে আপনার ওই স্পেসের ডিজাইনটা জাস্ট ওটা যদি হয় ধরেন আপনার 20,000 স্কোয়ার ফিট এরিয়া, আমার হয়তো শিল্পকলার রিহার্সাল ফ্লোরটা হয়তো ধরেন আপনি 2,000 স্কোয়ার ফিট। আমি জাস্ট এটাকে মানে জ্যামিতির মানে স্কেচ অনুযায়ী, লেখচিত্রের যে গ্রাফ যেরকম পড়ে সেই ধরন অনুযায়ী শুধু সাজিয়ে শুধু আয়তনিক যে পরিবর্তনটা সেটি করেছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে যদি বলি এটা করতে গিয়ে কোনো ধরনের আপনার সম্মুখীন রাজনৈতিক বা হচ্ছে অন্য কোনো বা স্থানীয় জায়গা থেকে কোনো ধরনের প্রবলেম? এটা সবচেয়ে ভালো লাগার বিষয় যে আমার জেলায় কোনো ধরনের এ ধরনের প্রবলেম হয়নি। আচ্ছা, আমি নিজে ডিরেক্টর, নিজে আমি নাটকটির সম্পাদনা করেছি। এই নাটকটি যিনি লিখেছেন তিনিও আমাদের সিরাজগঞ্জের স্থানীয় মানুষ, তিনি বীর মুক্তিযোদ্ধা। আর এখানকার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমি সিরাজগঞ্জের মানুষ হওয়ার ফলে এবং সিরাজগঞ্জে যেহেতু আমি দীর্ঘদিন নাটক করছি, থিয়েটারের দলও আছে আমার, তো আমার মনেই হয়নি যে এখানে কোনো প্রকারের কোনো ঝামেলা হচ্ছে। এবং ওই কমিউনিটির লোকজন আমাদেরকে খুব সহযোগিতা করেছে। সেখানকার বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, পলিটিক্যাল পার্টির লোকজন
এবং সব মিলিয়ে সরকারি বেসরকারি সকল সেক্টর থেকেই ব্যাপক সহযোগিতা পেয়েছি। এবং আমরা এটাও আমাদের একটা সফলতা যে আমরা যা করতে চাই সেটি এই যে যাদের আমাদের সহযোগিতা লাগে তাদের ভেতরেও আমরা প্রভাবিত করতে পেরেছি, তাদেরকেও। তারাও মনে হচ্ছিল যে তারা ইনভলভ হয়ে যাচ্ছে। যেমন বৃষ্টির দিন, ওই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আমাদের জেলা প্রশাসক মহোদয় শুধু তিনি উদ্বোধন করে দিয়েই নাটকটা শুরু হয়ে গেল। অনেক জায়গায় আছে যে বিভিন্ন অতিথি, বিভিন্ন জনের অনেকক্ষণ দীর্ঘ বক্তৃতা, 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তৃতা চলে, তারপরে নামাজের বিরতি, তারপরে নাটক হয়। এরকম বিভিন্ন জায়গার অভিজ্ঞতা শুনেছি। কিন্তু আমার এখানে একদম একেবারে জাস্ট 7টা নাটক শুরু হয়েছে, 8:36 নাটক শুরু হয়ে গেছে। মনে হচ্ছিল প্রেক্ষাগৃহে যেরকম টাইমলি শুরু হয়, টাইমলি, এবং কোনো প্রকার সমস্যা হয়নি। আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি একটু বলেন যে এটা যখন নির্মাণ হলো, প্রেজেন্টেশন হয়, ওই দিনের লাইট, সেট, কস্টিউম সম্পর্কে যদি একটু আমাকে বলেন, যেটার ডিজাইনটা কেমন, স্পেস ডিজাইনটা কেমন ছিল? স্পেস যদি মানে এক্সিস্টেন্স যে স্পেসটা ছিল, সেটা বলতে চাচ্ছি যে এটা কি আর্টিফিশিয়ালি কোনোভাবে নির্মাণ করা হয়েছিল নাকি ওটা হচ্ছে ন্যাচারালি আপনি ন্যাচারালি আমি স্পেসটা পেয়েছি। আচ্ছা। এবং আমি ন্যাচারালি স্পেসটাকে আমি ইউজ করেছি। আচ্ছা। একটা জায়গায় একটা পাশে শুধু একটু সেটের কাজ করেছি, কিন্তু বাইরে থেকে মনে হয়েছে যে এটি মনে হয় ন্যাচারাল। আচ্ছা। এটি মনে হয় ন্যাচারাল। আর তাছাড়া মোটামুটি আমরা অনেক প্রপস ইউজ করেছি। তারপরে হলো প্রপস, হ্যাঁ, আমাদের নাটকটির ধরনটা রিয়েলিস্টিক, প্রপসগুলো সব রিয়েলিস্টিক। এবং আগুন লাগানোর দৃশ্যগুলো সরাসরি আগুন লাগানো হয়েছে সেখানে, খড় দিয়ে, পেট্রোল দিয়ে, এবং সেগুলো রিয়েলিস্টিক হয়েছে। গান ছিল, বেশ কয়েকটি গান ছিল, কোরিওগ্রাফ ছিল। তো কোরিওগ্রাফটা কোন ফর্মে আপনি করেছেন? আমাদের ফোক ফিউশন নাকি হচ্ছে? কোরিওগ্রাফটা আসলে কোনো ফর্মের মধ্যে পড়েনি, বডি মুভমেন্ট, মানে মনে হয়েছে যে হ্যাঁ, মুভমেন্ট মনে হয়েছে যে ঘটনাটি এর যা ডিমান্ড করেছে। যেমন আমার গানের সুরটাও মনে ওই এলাকার মানুষের জন্য যে সুর প্রযোজ্য, আমি গানের সেই সুর করেছি, যাতে গ্রামের মানুষজন যাতে ইনভলভ হয়, লোকালিটি। হ্যাঁ হ্যাঁ, আপনি ধরেন গ্রাম অঞ্চলে গেছেন, আপনি সেখানে পাশ্চাত্যের সুর করলেন, ওদের হৃদয় সেখানে ওদের মন টানবে না। আপনি নদীর মধ্যেকার মানুষের সুর একরকম, আপনার পাহাড়ি অঞ্চলের লোকের সুর একরকম। মানে যাদের জীবন প্রবাহ যেরকম, তাদের কিন্তু সুরের তারতম্য আছে। তাদের সেখানে বাতাসের গতিপথ যেমন পরিবর্তিত হয়, তেমনি তাদের জীবনাচার এবং তাদের সুর, সঙ্গীত, তাদের শিল্পকলাও চেঞ্জ হয়। তা আমরা ওই ভেবে আমরা তাদের সুর, কোরিওগ্রাফ সেগুলো করেছি। আচ্ছা। কস্টিউমটা কেমন ছিল? কস্টিউম একদম রিয়েলিস্টিক কস্টিউম ডিজাইন করেছে আমাদের এনান্তরা সাকিয়াপা, উনি এসে করেছেন। হ্যাঁ, এবং একদম রিয়েলিস্টিক। উনি তো মোটামুটি সব জায়গায় করছে। হ্যাঁ, প্রায় বেশ কয়েকটা জায়গায় করছে। কাজ করেছে। তারপরে লাইট ডিজাইনটা কি করেছে? লাইট ডিজাইন করেছে শাহিন ভাই। লাইট ডিজাইন সম্পর্কে একটু বলতেন। লাইট ডিজাইনটা খুবই চমৎকার লাইট ডিজাইন হয়েছে। বিশেষ করে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো ডেপথটাকে এত সুন্দরভাবে আমরা দেখিয়েছি যে মনে হচ্ছে যে কয়েক হাজার কিলোমিটার দূর থেকে আমরা দেখছি। দর্শক দেখছে ধরেন মাত্র 15-20 ফিট বা 40-50 ফিট দূর থেকে, কিন্তু মনে হচ্ছে যে অনেক দূর থেকে দেখছে। এবং আমি অনেক নাটকের ছবিগুলো দেখেছি যে কিছু কিছু জায়গায় অতিরিক্ত এলইডির ব্যবহার করেছে, যেটি অনেক সময় নাটকের ঘটনার সাথে সাংঘর্ষিক হয়েছে। আমাদের ব্যবহারটা আমরা পরিমিত করেছি, যে যেখানে যতটুকু মনে হয় যে দরকার, মানে মুডটাকে আমরা এমফ্যাসিস দিয়েছি। তো সেই জায়গায় রাতের দৃশ্যগুলো হয়তো আমরা বেশ এলইডি ইউজ করেছি। অভিনয়ের ক্ষেত্রে কোনো ধরনের আমাদের ব্রেক বা স্টান্সলাস বা কোনো ধরনের মেথড অ্যাক্টিংয়ের ক্ষেত্রে কোনো দ্বারা প্রভাবিত ছিল বা নাকি আমাদের লোকজ ধারার প্রেজেন্টেশনের ক্ষেত্রে এটাই ছিল? অভিনয় রীতির কথা বলছি আমি। অভিনয় রীতির ক্ষেত্রে আপনার মিশ্রণ হয়েছে মূলত। ব্রেকটের অভিনয় রীতিও ছিল, কারণ এলিনেশন ছিল।
তারপরে হলো মুভমেন্ট স্তানিস্লাভস্কির রীতিও ছিল আমাদের, মানে আবার যদি বলেন থার্ড থিয়েটারের মতো ছিল। বেশ বললাম না যে আমাদের এই নাটকটি অনেক রকমের মিশ্রণ হয়েছে, অনেক ফর্মের মিশ্রণ হয়েছে। এই সব এবং কিছু বললাম ন্যারেটিভের ক্ষেত্রেও আমরা অনেকখানি চেঞ্জ করেছি। ন্যারেটিভটা মনে হয়নি যে ন্যারেশন চলছে। নাটকের ভাষাটা কেমন ছিল? ভাষা যখন ন্যারেশন ছিল তখন একদম প্রমিত শুদ্ধ ভাষায় ছিল, আর যখনই আমাদের ক্যারেক্টারে এসেছে তখন ক্যারেক্টারের যে ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী ভাষা হয়েছে। যেমন আর্মিদের ভাষা, আর্মির ক্যারেক্টার আর্মির ভাষা, শিক্ষিত রাজাকারদের ভাষা কিছু শিক্ষিত, কিছু শুদ্ধ, কিছু অশুদ্ধ। আবার একেবারে গ্রামের মানুষ যারা অভিনয় করেছে তাদের ভাষাটা একদম আঞ্চলিক ভাষা ছিল। এখানেও ডিমান্ড অনুযায়ী ভাষা ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কাছে টোটাল, আমি আপনাকে খুব কনসিয়াস করে দিচ্ছি কারণ আপনি ঘুমাবেন সম্ভবত, আপনার এই জন্য আমি খুব পরে তো লিখে নেবেন সুন্দর করে। লিখতে যাচ্ছি না। তা আপনি এইটা করতে গিয়ে এই যে বিভিন্ন ধরনের যে সংমিশ্রণে গিয়ে একটা শিল্প হয়ে ওঠা, হ্যাঁ, সে জায়গা থেকে পরিবেশ থিয়েটারটাকে আপনি আপনার মতো করে কিভাবে দেখেন বা সংজ্ঞায়িত করতে গেলে আপনার কাছে কি মনে হয়? বা আমার পরিবেশ থিয়েটার নির্মাণ এটি প্রথম, এবং আমি একটি নাটকে রিহার্সেলও করেছিলাম, বাইচাল, আমাদের গোলাম শরীফের লেখা। তো সেটি আমরা চেয়েছিলাম যে নদীর মধ্যে করব, তো সেটি আমাদের বাজেট বা অন্যান্য সমস্যার কারণে সম্ভব হয়নি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি যখন এই সুযোগটা দিল আমাদেরকে, তখন আমরা লুফে নিলাম। এটি আমার একটা ইচ্ছা ছিল বেশ আগেই, আচ্ছা যে একটা এনভায়রনমেন্টাল থিয়েটার করব। সেটি নদীর মধ্যে ওই বাইচাল নৌকা বাইচের উপরে আচ্ছা এনভায়রনমেন্টাল থিয়েটার ছিল। তো সেটি তখন পারিনি। তো বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে সুযোগটা দিয়েছে, আমি মনে করি এটা খুবই চমৎকার একটি কাজ। সারা বাংলাদেশেই এই কাজটি হয়েছে, যে 64 জেলায় 65টি নাটক হয়েছে। এই 65টি নাটকেই আপনি দর্শকের যে প্রতিক্রিয়া, দর্শকের যে ইনভলভমেন্ট, দর্শকের হৃদয়কে যে নাড়া দেওয়া, তাদের চিত্তকে যে নাড়া দেওয়া, এটি খুবই মানে চমৎকারভাবে কাজ করেছে। এটি আমি মনে করি যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অন্যতম একটি ইউনিক কাজ, এবং এটি করতে আমার খুবই ভালো লেগেছে। পরিশ্রম করে কাজ করলে যেখানে আমার ত্যাগ ধৈর্য বেশি থাকে, সেই কাজের মধ্যে টেস্ট ডেফিনেটলি বেশি। আমি বলতে চাচ্ছি যে এটাকে যদি আপনাকে বলা হয় যে এক কথা যে স্যার আপনি পরিবেশ থিয়েটার বলতে আপনি আসলে আপনার এক্সপিরিয়েন্স জায়গা থেকে সংজ্ঞায়িত যদি করে, তাহলে পরিবেশ থিয়েটারটা আপনি কি বলবেন? যে পরিবেশ থিয়েটার আমার কাছে, আমি ধরেন বেশ কিছু বই পড়লাম, এবং পড়ে আপনি ধরেন আশিস খন্দকার খন্দকার, তারপর আমাদের যিনি এর আগে, তো সেগুলো পড়ে আমার যেটা মনে হয়েছে যে যে আমি যাহা করতে চাই, আমি যে বিষয়টি দর্শকের সামনে উপস্থাপন করতে চাই, সেই পরিবেশে তো মানে পরিবেশ থিয়েটার আরেকটা, আমি কয়েকটা জেলা নাটক দেখেছি, এটা সমালোচনা হবে না, অনেকের কাছে মনে হয়েছে যে এটা মনে হয় যে এনভায়রনমেন্ট মিনিস্ট্রির কাজ। দুই এক জায়গায় মনে করেছে মানুষ যে পরিবেশ থিয়েটার মানে ওই পরিবেশটাই তৈরি করতে হবে। আমি ওইভাবে দেখি না যে ওই পরিবেশই তৈরি করতে হবে, যে সেখানে আমার গাছপালা লাগাতে হবে, সেখানে আমার এই করতে হবে, ইত্যাদি ইত্যাদি করতে হবে, এটা আমি দেখি না। আমি যেটা দেখি যে ওই বিষয়টা দর্শকের মধ্যে প্রতিভাত হলো কিনা। অর্থাৎ আমরা 25শে মার্চের গণহত্যা দিবস, বা আমরা একটি গণহত্যা নিয়ে কাজ করছি, জেনোসাইড নিয়ে কাজ করছি একটা নির্দিষ্ট এরিয়ার, সেই বিষয়টি উপস্থিত দর্শক তার ভেতরে সে প্রভাবিত হলো কিনা, ইনভলভমেন্ট হলো কিনা। একই সাথে প্রথমে ডিরেক্টর, নাট্যকার, তাদের ভেতরে এক্সাইটমেন্ট তৈরি হলো কিনা, তারপরে পারফর্মারদের ভেতরে এক্সাইটমেন্ট তৈরি হলো, সেই এক্সাইটমেন্টটা উপস্থিত সকল দর্শকের মধ্যে তৈরি হলো কিনা।
এটা হলো আমার কাছে মূল বিষয় মনে হয়েছে, যে আমি অনেক ডিজাইন করলাম, পাহাড় পর্বত বানালাম, আমি সাগর সমুদ্র বানালাম, বানিয়ে দেখা গেল যে আমি শুধু কারুকাজ করলাম, কিন্তু মূল বিষয়টির সাথে দর্শক ইনভলভ হলো না। আমি সেটাকে পরিবেশ থিয়েটার মনে করি না। যেহেতু এর সাথে থিয়েটার যুক্ত আছে, আমি মনে করি থিয়েটার তার মানে হলো যে ওই পরিবেশ বা ওই আবহটা, ওইটা যেন প্রবাহিত হয়, ওইটা যেন দর্শকের হৃদয়ে মধ্যে সঞ্চারিত হয়, একদম। উৎসারিত হয়, ওর ভেতর দর্শক ইনভলভ হবে, মনে হবে দর্শক অ্যাক্টিং করছে। যে আমি যখন খুন করছি তখন দর্শক ভয় পাচ্ছে, আমি যখন কাঁদছি আমার সাথে দর্শক কাঁদছে, আমি যখন হাসছি তখন আমার সাথে দর্শক হাসছে। যদি আমার সাথে সেই দর্শক ইনভলভমেন্ট না হয় তাহলে সেটা পরিবেশ থিয়েটার হলো না। আমার কাছে এটা মনে হয়েছে। আচ্ছা, আপনি এই স্পেস ডিজাইনের ক্ষেত্রে দর্শকদেরকে মানে কোথায় বসিয়েছেন, বা দর্শকদের ক্ষেত্রে ডিজাইনটা কেমন করছেন? দর্শক ডিজাইনটা আমি আমার নাটকের আগে কয়েকটা জেলায় গিয়েছিলাম, তো সেখানে দেখা গেছে যে দর্শকদের জন্য নাটক হয়নি কয়েকটা জায়গায়। তা আমি প্রথমে ভেবেছিলাম যে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দর্শক বসাবো, কিন্তু গ্রামের মানুষ তারা এটা বোঝে না, তাদেরকে একটা পাশেই দিতে হয়েছে। আমার ওখানে দুইটা মাঠ ছিল, একটা মাঠ মানে গার্লস হাই স্কুল মাঠ, আর একটা ওই মাঠ খেলার মাঠ, যে স্কুল সংলগ্ন যে মাঠটি, ওই মাঠটি পুরোটা জুড়ে অ্যাক্টিং হয়েছে, আর খেলার মাঠটা তার পাশেই আছে, সেই খেলার মাঠটা দর্শক বসেছে, এবং তাতে তাদের দেখতে কোনো সমস্যা হয় না। বললাম না, যেখানে সামনের দৃশ্যটা হয়েছে তখন আমরা লাইটের একরকম কাজ করেছি, যখন পেছনের কাজগুলো করেছি তখন আমরা ডেপথটাকে বুঝিয়েছি, তাদেরকে একটু মানে লাইটের কাজ দিয়ে, লাইটের ইলিউশন দিয়ে আমরা তার মনে হয়েছে যে কাছে নিয়ে এসেছি, দূরে নিয়েছি, তো তাতে সমস্যা হয় না। দর্শক আমি একটা পাশেই দিয়েছিলাম। আচ্ছা, আর রঙের ব্যবহারটা কেমন ছিল, লাইটের কালার? কালার, সব কালারই ব্যবহার হয়েছে। হ্যাঁ, তার মধ্যে মানে মুডটাকে ধরার জন্য যে ধরনের কালার। মুডটা যখন কোরিওগ্রাফ চলেছে তখন হয়তো তখন একরকম মুডটাকে ধরার জন্য যে কালারটা প্রয়োজন হয়েছে সেটি ব্যবহার হয়েছে। আপনি ডে লাইটের কাজ ডে লাইট হয়েছে, রাতের কাজটা রাত হয়েছে, তা আমাদের তো ওই ভোর বেলার যে কাজটা সেটি ছাড়া বাকিটা ডে লাইটই ছিল। অর্থাৎ ভোর 4টা থেকে ওখানে কাজ শুরু হয়, মানে গণহত্যা শুরু হয়, তো 4টা থেকে 6টার 5টার একটা আবহ একরকম, তারপরে তো ডে লাইটের সময় আবহ একরকম, তা আমরা ওইটা ব্যবহার করি। এখন দুপুর 12টার সময় দৃশ্য হচ্ছে, অনেকে দুপুর 12টার সময় দৃশ্য দেখা যাচ্ছে তারা ধরেন ব্লু ইউজ করছে, আমরা সেটা করিনি, তখন আমাদের যেটা ডে লাইটের মতো করে করা দরকার সেটাই করেছি। শোয়ের অ্যাট দ্য 11th টাইম আপনার দর্শকের প্রতিক্রিয়া মানে কিভাবে বুঝতে পারছেন যে আমি শো চলাকালীন সময় আমি দর্শকের দিকে অনেকবার তাকিয়েছি, আচ্ছা, অনেকবার দেখেছি, ডিরেক্টর হিসেবে এটা দেখে, দর্শকের প্রতিক্রিয়া একটু দেখে। ব্যাখ্যা দেন। তো আমি দেখেছি দর্শক কেউ গালে হাত দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আমি দেখেছি যে কেউ কাঁদছে, কেউ দীর্ঘশ্বাস ফেলছে, কারো কারো প্রতিক্রিয়া কথাই বলে জানাচ্ছে যে মানে খুব, মানে রাজাকারদের আচরণে তাদের ক্ষুব্ধ যা প্রতিক্রিয়া সেটা ছিল। আর মজার বিষয় হলো যে প্রায় 10,000 দর্শক, আমাদের এত চেয়ার ছিল না, আচ্ছা, আমাদের এত চেয়ার ছিল না, আমি 5,000 চেয়ারই দিয়েছিলাম, কিন্তু আমার দর্শক চেয়ারের জায়গা ধরে নাই। কেউ গাছের উপরে বসে নাটক দেখেছে, কেউ বিল্ডিংয়ের ছাদে উঠে নাটক দেখেছে, অর্থাৎ ওখানে 3তলা 4তলা বিল্ডিং আছে, কবে দুইটা, একটা বোধহয় 2তলা, একটা 4তলা, সেই বিল্ডিংয়ের ছাদে উঠে দেখেছে। বিল্ডিংয়ের যে বারান্দাগুলো আছে, ধরেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড, বারান্দার ওখান দিয়ে দর্শক, ওখানে অনেক গাছগাছালি ছিল, গাছের উপর দিয়ে দর্শক, হ্যাঁ, এরকম একেবারে এত দর্শক, কিন্তু কোনো কোলাহল নেই, আচ্ছা, কোনো প্রকার শব্দ নেই, কোনো হইচই নেই। এখানে থেকে বোঝা যায় যে দর্শকের প্রতিক্রিয়াটা, পারফরমেন্সের ভেতরে ছিল তারা। হ্যাঁ হ্যাঁ, তারা নিজেরা পারফরমেন্সের ভেতরে ছিল। আরেকটা তাহলে শেষ দিয়ে লাস্ট দিয়ে আসি, আপনার কাছে কি মনে হয় যে পরিবেশ থিয়েটারটা চর্চা বাংলাদেশের থিয়েটার চর্চায় আদৌ সম্প্রসারিত হতে পারবে কিনা, বা সম্ভাবনাময় থিয়েটার হিসেবে আপনার কাছে পরিবেশ থিয়েটার কি মনে হয়?
পরিবেশ থিয়েটার আমরা যেভাবে করেছি অনেক ব্যয় সাপেক্ষ, কিন্তু যদি আমরা সারা বাংলাদেশের সকল অঞ্চলে আমরা এই নাটকটি করতে চাই বা বেসরকারিভাবে করতে বললেও এত টাকার এত অর্থ সংকলন হবে না, সরকারিভাবেও হবে না। তবে আমার এটার নতুন একটা আইডিয়া এসেছে যে দলগুলো কিন্তু এটি করতে পারে। কিভাবে করতে পারে? যে আমরা হয়তো 100 অভিনেতা নিয়ে কাজ করেছি, 200, 300, 400। আমরা একটা প্রকল্প ছিল, বাজেট ছিল শিল্পকলা একাডেমির, সেখানে আমরা দিন রাত পরিশ্রম করে আমরা একটা কাজ করেছি। কিন্তু দলগুলো যেটা করতে পারে, বেসরকারি দল বা শিল্পকলা একাডেমি, যে ছোট ছোট ইউনিট করে নিতে পারে। যে ধরেন তাদের সাউন্ড সিস্টেমটা নিজেদের থাকবে, একটা গাড়ি হায়ার করবে এবং তাদের রেকর্ডিংটাও সহজভাবে রেকর্ডিংটা করে ফেলবে লং টাইমের মধ্যে, অল্প খরচে। এবং এটা হতেই পারে বিভিন্ন হাটে, বাজারে, ঘাটে, বিভিন্ন জায়গায় এনভায়রনমেন্টাল থিয়েটার হওয়াটা খুবই জরুরি। কারণ আমি শঙ্কিত থিয়েটার নিয়ে, যে থিয়েটার যদি শুধু কর্পোরেশনের জায়গায় চলে যায় তাহলে শিল্প টেকে না। শিল্প সংস্কৃতি এই ভূখণ্ডে টিকে ছিল সাধারণ মানুষের অংশীদারিত্বের ভেতর দিয়ে। যদি সাধারণ মানুষের অংশীদারিত্ব না থাকে তাহলে শিল্প টেকানো কখনোই সম্ভব না। এখন আমি বড় বড় ডিজাইন করলাম, বড় বড় অর্থ খরচ করলাম, 20 লাখ, 30 লাখ টাকা, 50 লাখ টাকা দিয়ে নাটক নির্মাণ করলাম, ঢাকা শহরের শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ করলাম। 300 দর্শক আসলো, যে দর্শকগুলো শিক্ষিত, যে দর্শকগুলো এই নাটকটি না দেখলেও তাদের মনন বোধ বা তাদের চিত্ত পরিবর্তন হবে না। হ্যাঁ 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 হ্যাঁ। এবং দেখা যায় বিশেষ কয়েকটি নাটকের, এবং না না সেই নাটকটির দর্শক কারা জানেন? সেই নাটকটির দর্শক হচ্ছে সব নাট্যকার, ডিরেক্টর, পারফর্মাররা। আমি দেখি ঢাকায় যাই, যে দেখি যে ধরেন জামিল স্যারের নাটক দেখছি, আমি তো চতুর্দিকে তাকাই, সব আমরা। ঢাকা শহরে যে নাটকগুলো হয় সেখানে সেখানে দর্শক শুধু থিয়েটার কর্মীরাই, এবং যারা পারফর্ম করছে ওদের আত্মীয়স্বজন। হ্যাঁ, ওদের আত্মীয়স্বজন এবং থিয়েটার কর্মী। আর একটা হয়তো 5% হয়তো থাকতে পারে যারা পূর্ববর্তী সময়ে থিয়েটার কর্মী ছিল, চাকরি বাকরি করার কারণে তারা আর থিয়েটার করতে পারছে না। শুক্রবারের দিন অবসর সময় একটু যাই শিল্পকলায়, যে আমাদের বড় ভাইদের নাটক আছে দেখে আসি, বা ছোট ভাইদের নাটক আছে দেখে আসি। এটা খুবই নট মোর দ্যান 5%। আমি ওই 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 জায়গায় আসছি। সেখানে আমরা যদি এখন সারা বাংলাদেশে তার মিলনায়তন সম্ভব না, আর সাধারণ মানুষ লুঙ্গি পরে খেটে খাওয়া মানুষ আপনার প্রেক্ষাগৃহে ঢুকেও না। আপনি মিলনায়তন তৈরি করবেন, শীতাতপ নিয়ন্ত্রিত, সেই মিলনায়তন তারা ঢুকতে সাহস পাবে না, মনে করবেন প্রশাসনিক বিষয়। এই জন্য শিল্প নিয়ে যাওয়া উচিত সাধারণের কাছে, এবং সে কারণে এটা কি মাধ্যম? এনভায়রনমেন্টাল থিয়েটার। সেটা হতে পারে ছোট ছোট ইউনিট করে করে, এমটি স্পেস থিয়েটারের মতো। যেমন স্যার যদি বলি, মাহফিল যদি মসজিদে হয় সাধারণ মানুষ কিন্তু যায় না। না, প্রতিদিনই হয়। মাহফিল যদি মাঠে হয়, হ্যাঁ, মানুষ যায়, কারণ সেটা একটা আর্ট হয়, তখন আর্ট হয়ে যায়। তো আপনার কাছে কি কি মনে হয় যে কি কি সংকটগুলো পার করে এই থিয়েটারটা এস্টাবলিশমেন্টের জায়গা থেকে কি হবে? কারণ বৃহৎ স্পেস হলে যে পরিবেশ থিয়েটারটা না, একটা ঘরের মধ্যে হতে পারে। একটা যেমন আশিস খন্দকার একটা ওই যে একটা মেকানিক্স একটা রুমের মধ্যে, একটা সিমেন্ট কারখানার মধ্যে, একটা ছোট ছোট জায়গায়, একটা স্কুলের রুমের মধ্যে ওই পরিবেশ থিয়েটার হতে পারে। একটা শো করলাম, হচ্ছে স্কুল ফর ওয়াইফস, বউদের পাঠশালা, আমি ওখানে পারফরমেন্স করেছি। ওই আলিয়াস প্রসেস আছে না ঢাকায়, ওই উঠানে বাউন্ডারিতে। তো আপনার কাছে কি কি মনে হয়েছে, কি কি সংকটগুলো পার হলে এই থিয়েটারটা এস্টাবলিশমেন্টের জায়গায় পৌঁছানো সম্ভব? থিয়েটারের সংকট সংকট সবকিছু থিয়েটার কর্মীদের সংকট। থিয়েটারের সংকট কোনো সাধারণ মানুষের সংকট নয়। থিয়েটার যদি টিকিয়ে রাখতে হয়, থিয়েটার কর্মীদের টিকিয়ে রাখতে হয়, মেরে ফেলতে পারে থিয়েটার কর্মীরাই। এই থিয়েটার কর্মীদের টিকিয়ে রাখার জন্য কি কি দরকার?
আপনার কাছে কি? তাদের মূল জিনিসটা দরকার হলো যে তাদের ডেডিকেশন, তারা আসলে থিয়েটার করতে চায় কিনা। এই চাওয়ার পিছনে কি আপনাদের হাত নাই, বা হচ্ছে একজন আর আর এবং তারা আমি যেটা বলি যে শ্রম দেয় না। আমাদের পূর্ববর্তী জেনারেশন যারা ছিল তাদের খেয়াল করেন, তারা অনেক শ্রম দিত। এখন নতুন জেনারেশন শ্রম দেয় না। তাদের ডেডিকেশন না থাকলে তারা মনে করে যে অল্প সময়ে অনেক ভালো রেজাল্ট পাবো, এটি হয় না। শ্রম ছাড়া কোনো সার্থক সৃষ্টি হয় না, একদম এবং ত্যাগ ছাড়া কখনো কোনো সৃষ্টি হয় না। তো আপনি যদি সময়টা বেশি দেন মহড়া কক্ষে, যে আপনি হয়তো 1 মাস রিহার্সাল করছেন, সেটা 3 মাস করেন, কোয়ালিটি এনশিওর করেন, কোয়ালিটি এনশিওর করেন, দেখেন, চলে যান, মাঠে চলে যান, পাবলিকের কাছে চলে যান। আপনার নাটক কে দেখবে না? আপনাকে তৈরি করতে হবে। আমি যেমন পরিবেশ থিয়েটারে কিন্তু পারফর্মার খুব বেশি নিইনি, অনেকে 400-500 নিয়েছে। আমি মনে করি নো, আমি কেন 500 নেব? আমি যে কজনকে নিয়েছি 1 মিনিট বসিয়ে রাখিনি, অর্থাৎ 1 মিনিটও কাউকে বসিয়ে রাখি। আপনার সাথে আলোচনা করেছি না আগে যে আমি অত মানুষ নেব না, আমি নেব 50-60 জন, কিন্তু আমি 50-60 জনকে বসিয়ে রাখবো না, 1 সেকেন্ড না, পুরো 1 ঘন্টা 36 মিনিট অল টাইম তাদের দৌড়ের উপর, তাদের অল টাইম তাদের কাজের উপর ছিল, যার কারণে তাদের ভেতরে একটা প্রেম, থিয়েটারের প্রতি, একটা কাজের প্রতি একটা প্রেম জাগে, দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি গ্রো করে তাদের ভেতরে। কিন্তু এই জিনিসটা থাকে না। আপনি ধরেন শুধুমাত্র একটা শরণার্থীদের যাতায়াতের জন্য এলাকার বাসীর 400 মানুষ অনেক পরিবেশ থিয়েটার নিয়েছে, নিয়ে বলেছে আমরা কাজ করেছি 500 মানুষ নিয়ে, কিন্তু সেটা আসলে বেসিক্যালি 500 মানুষের কাজ হয়েছে? হয়নি, হয়েছে ওই 50-60 জনের কাজ। সব থিয়েটারই যে পরিবেশ থিয়েটার হয়ে উঠেছে তা নয়, রাইট। এই হচ্ছে বিষয়। থিয়েটার নিয়ে আপনার যদি বললাম না, সাধারণের অংশীদারিত্ব না তৈরি করেন, তাহলে আপনি কীভাবে আপনার থিয়েটার কর্মীতে একসময় সংকট পড়ে যাবেন। একদমই, যেমন আমাদের লোকজ ধারা, যাত্রা, গম্ভীরা। হ্যাঁ, লোকনাটকগুলো কই, কিচ্ছু নাই। আগে আমি একটা উদাহরণ দিই, থিয়েটারে প্রফেশনালিজম বলি। আপনি আগে যখন একজন বয়াতি, আমাদের গ্রামে হাসান নবীর গান শুনতাম, তা হাসান নবী ওনাদের দুই বন্ধু, তারা দুজনই বয়াতি কেচ্ছা গান গাইতেন। তাদের এক একজনের 14-15টা করে বাচ্চা ছিল, এবং সবগুলি মাস্টার্স পাস। এখন তারা তাদের নিজের পরিবার, তার ভাইয়ের পরিবার, সকল পরিবার চালাইতো কি কোন টাকায় জানেন? তাদের গানের টাকায়। কি হতো, তারা দোতারা নিয়ে, একজন দোতারা বাজাতো, আর আরেকজন হচ্ছে কি একতারা বাজাতো। তো তারা গিয়ে বিভিন্ন হাটে, মাঠে, ঘাটে, পাড়ায়, বাড়ির উপরে তারা কিচ্ছা গান গাইতো। গানের মাঝখানে তাদের কোনো একটা সংকট দেখিয়ে তাদের অর্থ তোলার একটা বিষয় থাকে কিন্তু কেচ্ছা গানের, এবং তারা প্রতিদিন ইনকাম করতো, প্রতিদিন 2-3টা জায়গায় তারা কিন্তু ইনকাম করতো। এবং তারা তাদের যে কিচ্ছা গাইতো, মানুষ হাওয়া করে কান্নাকাটি করতো। তারা যখন রোমান্স করতো, দর্শক তখন ইনফ্লুয়েন্স হতো দর্শকের মধ্যে। তারা যে ঘটনাগুলো রাজা বাদশাদের ঘটনা, মনে হতো রাজা বাদশার ক্যারেক্টার করতো। এই যে তারা কি করেছিল, তাদের নিজের কোয়ালিটি ডেভেলপ করেছিল আগে। আপনি কুদ্দুস বয়াতি দেখেন, তার পারফরমেন্স দেখেন, সে তো কিচ্ছা গায়, কিন্তু মনে হয় যে কত বড় নাটক, কত বড় নাটক, বাংলার ঐতিহ্যবাহী বাংলা নাটক। তো এখন তারা নিজেকে ক্রিয়েট করেছে এবং নিজেরা মানুষ। তখন কিন্তু সরকারি অনুদান ছিল না, তখন কোনো প্রকার সরকারি অনুদান ছিল, মানুষ জানতোই না যে সরকার শিল্পীদের পাশে দাঁড়াতে পারে, এটা কল্পনাই করে নাই। এখন সরকার শিল্পীদের পৃষ্ঠপোষকতা করছে, থিয়েটার দলগুলোকে অনুদান দিচ্ছে, বিভিন্ন শিল্পকলা একাডেমির মাধ্যমে বিভিন্ন নাটক, বিভিন্ন বিষয়ের উপরে কাজ করছে, গবেষণা করছে। তারপরেও কেন সংকট? সংকটটা হলো আসলে তাদের ভেতরের সংকট, তাদের চিত্তের সংকট, তাদের বোধের সংকট। তারা আসলে কি করতে চায় তারা জানে না। তাদের উচিত হলো কাজ করা, কাজ করলেই ডেভেলপ হবে, কোনো কাজ বৃথা যায় না। তো এই কাজটাই করতে চায় না। তো ছবি না দরকার ছিল স্যার, ছবি
আপনার সাথে আমার